স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমাকে ছাড় দিতেই আজকে তোমাকে এই সমস্যায় পড়তে হয়েছে। একটা কথা মনে রেখো, তোমার এই জায়গায় কিন্তু আমিও থাকতে পারি। জান্নাত, এই মনি শর্ত, আমি বল করবো। চল। চলে গেল, ও চলে গেল। অ্যাসিড অ্যাসিড কে অ্যাসিড মারলো আমার মুখে। ও চলে গেল, 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 পুড়ে গেল অ্যাসিড আমার মুখে। অ্যাসিড কে মারলো? পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল। হ্যালো, জি ডক্টর, মিসেস রুনার সম্পর্কে একটু কথা ছিল। না না, আমরা অবশ্যই অপারেশনটা করাবো। আসলে এখনো টাকাটা ম্যানেজ হয়নি। আমি বুঝতে পারছি যে এটা রোগীর জন্য খুবই খারাপ, তবুও আপনি যদি 2টা দিন পেছাতে পারেন। জি, আমি 2 দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে ফেলতে পারবো। শিওর, ঠিক আছে। দাদু ভাই, ডাক্তারের সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ দাদু ভাই, ডক্টরকে বললাম যে অপারেশনটা যাতে আরো 2 দিন পেছায়। 2 দিন পিছিয়ে দেবে? তাতে যদি রুনার কোনো সমস্যা হয়? বড় ধরনের কোনো সমস্যা হবে না, ডক্টর তো তাই বললেন। কিন্তু অপারেশনের ডেট পেছানো ছাড়া আমাদের আর উপায় কি? টাকাটা যখন হাতে এসে যাচ্ছিল তখনই তো আলী আন্টি এসে ঝামেলাটা করলেন। আগের পাপ আবার ফিরে এসেছে, ফল ভোগ করাতে। কিসের কথা বলছো দাদু ভাই? আলিয়ার কথা। তোমার পাপার সাথে ওর বিয়েটা তো আমার জন্যই হয়েছিল দাদু ভাই। তখন তো আমি এত কিছু বুঝিনি, ও যে আবার এই সময় ফিরে এসে এরকম ঝামেলা পাকাবে। আগের কথা বাদ দাও তো দাদু ভাই, হাতে এখন সময় মাত্র 2 দিন। এর মধ্যে টাকাটা কিভাবে ম্যানেজ করা যায় সেটাই ভাবতে হবে। কি হলো দাদু ভাই, তুমি কাঁদছো কেন? কান্না ছাড়া আমার আর কি উপায় আছে বলো দাদু ভাই? রুনার এত বড় বিপদ, অথচ ওর পাশে আমি থাকতে পারছি না। আমার ভেতরে যে কি কষ্ট হচ্ছে। দাদু, তুমি তো জানোই হাসপাতালে রোগীর সাথে কাউকে থাকতে দেবে না। সেটা তো ঠিক, কিন্তু টাকা পয়সা দিয়েও যে একটু উপকার করতে পারবো সেই উপায়ও তো দেখছি না দাদু ভাই। কে বলেছে তুমি উপকার আসতে পারছো না? এই এত বড় বিপদে আমি তো তোমাকে দেখে সাহস পাচ্ছি দাদু ভাই। তোমার এতদিনের এই আঁকড়ে থাকা বাড়িটা যখন বন্ধকের কথা বললাম, তুমি 2 বার ভাবনি। আমি জানি মামুনির টাকার দরকারে তুমি এই বাড়িটা বেচতেও রাজি হবে। অবমানি, আমি তো রাজি দাদু ভাই। আলিয়াকে যতদূর আমি চিনি, ও যখন বলেছে ওর প্রাপ্যটা বুঝে নেবে, ঠিক বুঝে নেবে। তাছাড়া আমিও চাই না সাদিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে ওর যতটুকু পাওনা ওকে ঠিক বুঝিয়ে দেব, ঠকাবো না। কিন্তু দাদু ভাই, সবকিছুর আগে বাড়িটা ঠিকঠাক দামে বেচতে হবে। ও হ্যাঁ, তোমাকে যে কথাটা আমি আসলে বলতে এসেছিলাম, আলিয়া তো বলল এই বাড়ি বিক্রি করার জন্য ও একজনকে আসতে বলেছে। দালাল যাকে বলে আর কি, দালাল। আসুক, সমস্যা নেই। দাদু ভাই, তুমি
দালালকে দিয়ে বাড়ি বিক্রি করাবো? আমাদের তো বাড়িটা বিক্রি করতেই হবে। এখন আলে আন্টির লোক যদি আমাদের ভালো দাম দেয়, আমাদের তো বিক্রি করতে সমস্যা নেই। দাদু ভাই, আমি কি ভুল কিছু বলেছি? না, একদমই না। আসলে একটু ভাবছি, কষ্ট হচ্ছে তো। দেখো দাদু ভাই, কত সহজে আমরা নিজেদের শেকড় বাড়ি ঘর বিক্রি করে দেওয়ার কথা ভাবছি। 1 মাস আগেও তো ভাবিনি বাড়িটা বিক্রি করতে হবে। দাদু ভাই প্লিজ, তুমি কেঁদো না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি দেখো দাদু ভাই, আমাদেরও ভালো কিছু হবে, দেখো। কি ব্যাপার, প্র্যাকটিস রেখে কোথায় যাচ্ছ? আপু, আপনার কাছেই যাচ্ছিলাম, কিছু কথা ছিল। সেটা আমি এলেই বলতে, প্র্যাকটিস রেখে যাওয়ার কি দরকার? আপু, দরকার ছিল। আচ্ছা, মনিকে কেন প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে না? ও, মনি এসেছে। থাক, বসে থাক। যে যেমন তার সাথে তো তেমনই করতে হবে, তাই না? ওকে আসতে বলা হয়েছিল সকাল 8টায়, আর ওকে সকাল 8টায় আমার কল করে ঘুম থেকে উঠাতে হয়েছে। আপু, দলে ওর এমনিতেই জায়গাটা অনিশ্চিত, ওকে অন্তত প্র্যাকটিস করতে দেওয়া হোক। তুমি কি এটা অনুরোধ করছো নাকি দাবি? আপু, অনুরোধ কিংবা দাবি কেন হবে? সবার সাথে একসাথে প্র্যাকটিস করাটা তো প্রত্যেকটা খেলোয়াড়েরই অধিকার, তাই না? একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনার কথাটা ঠিক বুঝলাম না। মনিকে আমি তোমার কথা ভেবেই বসিয়ে রেখেছি। আমার কথা ভেবে মানে? দেখো, আমি তোমার বা মনির কারোর পক্ষেই না, আমি দলের পক্ষে। আর দলের ভালোর জন্য আমি সবকিছু করব। দলে তোমার আর মনির পজিশন কিন্তু একই। মনির সাথে লড়াই করে তোমাকে এগিয়ে যেতে হয়েছে, আর দলে তোমার পজিশন কিন্তু এখনো পাকা না। কি বলছেন? কিন্তু আমি তো লাস্ট পারফরমেন্সই ভালো করলাম। করেছো বলেই তো এগিয়ে আছো। কিন্তু তুমি তখন বললে না, ট্যালেন্ট বিচারে মনি তোমার থেকে এগিয়ে আছে। তাই মনি মাঠে থাকলে তোমার পজিশনটা কিন্তু রিস্কে পড়ে যায়। আর ঝুঁকিতে পড়া মানে হলো আমার ভুলের কারণে জায়গাটা মিসম্যাচ হয়ে যাওয়া। রাইট। মনি আমার প্রথম পছন্দ ছিল, আর সব দিক বিবেচনা করে মনি তোমার থেকে বেটার। এখন মনির দিন খারাপ যাচ্ছে, আর তুমিও ভালো খেলছো। তাই দলের স্বার্থে তোমার খেয়াল রাখাটা এখন আমার দায়িত্ব। এখন তুমি যদি সবাইকে নিজের দুর্বলতার কথা জানিয়ে দাও, তাহলে তো সেখানে আমার আর কিছু করার থাকবে না। সকাল থেকে দেখছি প্র্যাকটিসে তোমার মন নেই, টাইমিং মিলছে না। এখন মনি এসে যদি তোমার থেকে ভালো খেলে, আর সেটা যদি বোর্ডে জানাজানি হয়, সেটা কি তোমার জন্য ভালো হবে? নিতে পারবে মনির সাথে ফাইট নেওয়ার ঝুঁকিটা? পারবো আপু, আমি এই ঝুঁকিটা নিতে প্রস্তুত। জান্নাত, তুমি কিন্তু ভুল করছো। না আপু, ভুল করতাম যদি আমি মনের সঙ্গে লড়াইকে ভয় পেতাম। আমি লড়াইকে ভয় পাই না, আর এইভাবেই সকল বাধা বিপত্তিকে না পেরিয়ে এই পর্যন্ত এসেছি। ঠিক আছে, মনিকে রাখছি প্র্যাকটিসে। থ্যাংক ইউ। আশ্চর্য, মানে আমি বুঝলাম না, কয়েক ঘন্টা হয়ে গেছে আমি এখানে পৌঁছে গেছি, তুমি আমাকে একটা বারও ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না। স্টুপিড কোথাকার। মানে কিসের এত ব্যস্ততা তোমার? দেখো নাহিদ, তুমি তোমার আগের বউ বাচ্চা নিয়ে কি রং তামাশা করেছো সেটা আমি জানতে চাই না, সেটা আমার জানার বিষয় না।
এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বেচে পুরো টাকাটা আমি আমার হাতে চাই, দ্যাটস ইট। তুমি আজকে বিকেলেই আসবে, আজকে বিকেল মানে আজকে বিকেল। রাখলাম আমি। ইডিয়েট। কি ব্যাপার আন্টি, আপনি কখন এসেছেন? এই যে এই মাত্র তোমার কথা শুনছিলাম। আমি না বুঝলাম না, মানে লুকিয়ে লুকিয়ে মানুষের পেট পেছনে কথা শোনার এই বদভ্যাসটা আপনার আর গেল না? সব বদভ্যাস ছেড়ে দিলে কি চলে? তার মানে? মানে বুঝলে না, এই বাড়িতে তোমার আসার বন্দোবস্ত করে দিলাম, তোমার প্ল্যান মতো এই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করছি। সবই তো পুরনো বদভ্যাসের কারণে। সব বদভ্যাস ছেড়ে যদি আপার মতো ভালো মানুষ হয়ে যেতাম, তাহলে কি তুমি এই বাড়িতে আসতে পারতে? আন্টি, এই বাড়ি বিক্রির খবরটা কিন্তু আপনি আমাকে দেননি। নাহিদের বিল্ডার্সের ব্যবসা ছিল বলে ওর কাছে আমি জানতে পেরে তারপর এখানে এসেছি। আশ্চর্য! আমি আগে নাহিদ সাহেবের সাথে যোগাযোগটা না করলে তুমি জানতে কি করে? আন্টি, আপনার অবদান তো আমি অস্বীকার করছি না। আমি খালি বলছি এই আড়ি পেতে মানুষের কথা শোনা পিঠ পিছে এই বদভ্যাসটা বাদ দেন। এটা আমার সাথে খাটানোর চেষ্টা করবেন না। আমার উপর যদি খাটাতে চান খুব খারাপ হবে বলে দিলাম। আহা, এত রেগে যাওয়ার কি হলো? এটা ভালোভাবে বললেই তো হয়। এবার একটা কাজের কথা শুনেন। নাহিদ আজকে একজন ব্রোকার, বাড়ি বেচার দালাল নিয়ে আসবে। হ্যাঁ, সেটা তোমার ফোনের কথা শুনেই বুঝতে পেরেছি। না মানে কখন আসবে সেটা শুনতে পারিনি। আজ বিকেলে। আচ্ছা আলিয়া, তোমার স্বামী মানে এই নাহিদ সাহেব নাকি মেলা টাকার মালিক? হ্যাঁ, অনেক টাকার মালিক, এজন্যই তো বিয়ে করেছি। আর এই একই কথা কতবার বলবো আপনাকে? না মানে বলছিলাম কি, তুমি তো তোমার নিজের আখের ভালোভাবেই গুছিয়ে নিয়েছো। এখন যদি আমার Wait, নাহিদের অনেক টাকা, এটা ঠিক আছে, কিন্তু নাহিদ আর আসলে বিয়ে টিয়ে করবে না। আপনার মনে হয় কোনো চান্স নেই? ছি 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 ছি, আলিয়া, আমি কি এই কথা বলেছি নাকি? তোমার মুখে দেখে কিছুই আটকায় না। আপনি কি চান সেটা তো আপনি নিজেই সরাসরি বলতে পারেন না। কি চান সরাসরি বলুন। না মানে বলছিলাম কি, এই বাড়িটা বিক্রি করলে আমি কত টাকা পাবো আর কিভাবে পাবো, সেই আলাপটা আগে থেকে সেরে নিলে ভালো হতো না? গাছে কাঁঠাল গোফেতে। তেল মানে? আমি বাপু এসব তেলবাজির মধ্যে নেই। তুমি সরাসরি জানতে চাইলে তাই বললাম। উফ, আপনার না ধৈর্য খুব কম। বাড়িটার দাম কত ধরবো সেটা আগে ঠিক করি, তারপর না হয় ভাগাভাগি নিয়ে আলোচনা করা যাবে। না না বাপু, এটা আগে সেরে নাও। আগের ঝামেলা আগে মিটে ফেলাই ভালো। আচ্ছা শুনেন, নাহিদের সাথে আমার যেটা কথা হয়েছে যে ও ব্রোকারের মাধ্যমে বাড়িটা যে দামে কিনবে তার অর্ধেকটা আমাকে দেবেন, অর্ধেক পার্সেন্টেজ। কিন্তু আপনার সাথে আমার চুক্তিটা হবে অন্যরকম। অন্যরকম মানে? অন্যরকম মানে কি রকম বলো? এই ধরেন আমরা পার্সেন্টেজে গেলাম না, হয়তো আমি আপনাকে কিছু ক্যাশ দিয়ে দিলাম ডিরেক্ট। না না না, আমি ক্যাশ টাকা চাই না, আমি পার্সেন্টেজই চাই। বাড়িটা যে দামেই বিক্রি হোক, তুমি 50 আমি 50। বলে লোভ কত, আমার ভাগের অর্ধেক চাই। বেশি বাড়াবাড়ি করলে এমন ধরা খাওয়াবো। কি হলো আলিয়া, তুমি যা পাবে তার অর্ধেক আমার, অর্ধেক তোমার। রাজি তো? রাজি না মানে আমি আসলে এখনই এই ভাগাভাগির হিসাবটা করতে চাচ্ছি না। তবে এতটুকু আপনাকে আমি আশ্বাস দিতে পারি যে আপনি ঠকবেন না। এখন আমাদের আসল টার্গেট হচ্ছে
বাজারে এই বাড়ির যে রেট চলছে তার থেকে অর্ধেক দামে এই বাড়িটা বিক্রি করো। কিন্তু আয়ান আপা ওরা কি বাজারের অর্ধেক দামে বাড়ি বিক্রি করতে রাজি হবে? আহারে আন্টি, কিভাবে রাজি করাবেন সেই বুদ্ধিটা তো আপনারই বের করতে হবে। না হলে এমনি এমনি এতগুলো টাকা তো আর পায়ে হেঁটে আপনার হাতে চলে আসবে না। চিন্তা করেন। এখন আপা আর আয়ানকে রাজি করায় কিভাবে? হ্যালো, জি আপনি কি নুরুল সাহেব বলছেন? আমি আয়ান বলছিলাম। লালমাটিয়াতে আমাদের একটা বাড়ি আছে, সেটা বিক্রির ব্যাপারে কথা বলার জন্য ফোন দিয়েছি। না, আমি আসলে নেটে সার্চ করে আপনার নাম্বারটা পেয়েছি। দেখলাম আপনি অনেক বছর থেকে রিয়েল এস্টেট বিজনেস করেন, তাই কল করলাম। আয়ান তো দেখছি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছে। আমি থাকতে অন্য কোনো ব্রোকারের কাছে এই বাড়ি বিক্রি করবে, এটা আমি হতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি টেক্সট করে। ওকে, আসতে পারে আয়ান? আসেন। বাহ, সেই ছোট দেখে গিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছো, কত বদলে গেছো। আপনি কিন্তু ঠিক আগের মতোই আছেন আন্টি, যেমন ছিলেন ঠিক তেমনই আছেন। তোমার এটা কেন মনে হলো? না মানে আপনি যেভাবে হঠাৎ করে এসেই আপনার সম্পত্তির ভাগ দাবি করছেন, এরকমটা তো আপনি আগেও করেছিলেন তাই না? পাপার সাথে সম্পর্কের ব্যাপারে। দেখো আয়ান, সম্পর্কে আমি তোমার মা হই, তোমার কাছ থেকে একটু সম্মান কিন্তু আমি পেতেই পারি, তাই না? পাপাকে বিয়ে করেছিলেন বলে যে আপনাকে মা ভাবতে হবে, আমি সেটা মনে করি না। কারণ আমার মামুনি একজনই, আফসানা খান রুনা। আয়ান, তুমি আমার উপর কেন রাগ দেখাচ্ছ? সম্পত্তির অংশ দাবি করা কি অন্যায়? এই তো কাছাকাছি আমার ভাই ওনাকে নিয়ে আসছে। তোমার ভাই আছে নাকি? আগে তো কোনোদিন শুনিনি। আপনার যে একটা বোনের ছেলে আছে মিস্টার খালেক, যাকে জমির দলিল দেয়া মাত্রই সে টাকা নিয়ে হাজির হয়ে যাবে, এই কথাও তো আপনি আমাকে বলেননি। মানুষ হিসেবে আপনি নিষ্ঠুর, সুবিধাবাদী, প্রতারক। আয়ান, তুমি কিন্তু থামলেন কেন? বলেন। বললাম না আপনি ঠিক সেই আগের আন্টি আছেন